আপনারা যারা ইন্ডিয়ান মুভি দেখেন তাদের আর পুষ্পার মুভির ব্যাপারে বলার কোনো প্রয়োজন নেই। বাকি যারা জানেন না তাদের বলি, এটা কোনো মুভি নয়, এটা হাজারো মানুষের অপেক্ষা, হাজারো ভক্তের ভালোবাসা। বাহুবলীর মতো মুভির আয় রেকর্ড ভেঙে বক্স অফিস ফাটিয়ে দেওয়া আল্লু অর্জুন বসের লাইফের অন্যতম সেরা মুভি পুষ্পার এটা দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট ছিল চন্দন কাঠের স্মাগলিং করতে করতে কিভাবে ছোট্ট একজন লেবার যার নাম পুষ্পা সে কতটা বড় হয়ে ওঠে। এই পার্টে এখন তার সাম্রাজ্য কতটা ছড়িয়ে গেছে, সে কতটা পাওয়ারফুল, কিভাবে সিন্ডিকেটে সাম্রাজ্য করছে, এসবই দেখানো হবে। তবে ডিরেক্টরের প্রতি আমার একটু অভিযোগ, অ্যাজ এ মুভি ক্রিটিক্স আমি বলবো এই পার্টে মুভির কাহিনী খুব একটা হার্ট টাচিং হয়নি। প্রথম পার্টের তুলনায় এই পার্টের স্টোরি অ্যাট্রাকটিভ নয়। প্রথম পার্টে যেটুকু লজিক ছিল এখানে সেগুলোকে অনেকটা ওভার করা হয়েছে। কিছু কিছু ব্যাপার এতটা ইলজিক্যাল হয়েছে যে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে এটা আলাদা কোনো মুভি আপনি দেখছেন। পুষ্পার যে একটা ক্রেজ মাইন্ড থেকে এটা হারিয়ে যাবে। তবে হ্যাঁ, যেটাই হয়েছে প্রেজেন্টেশন ঠিকঠাক ছিল, প্রতিটা সিন এনজয় করার মতো। এক্সপ্লেন দেখে কতটা ফিল করতে পারবেন জানি না, তবে সুযোগ পেলে ফুল এইচডিতে সিনগুলো দেখেন, শরীরে একটা জোশ এসে যাবে। পুষ্পার প্রথম পার্ট আমাদের চ্যানেলে রয়েছে, না দেখে থাকলে ওইটা আগে দেখে নিন, তাহলে ক্যারেক্টার বা কাহিনী বুঝতে সুবিধা হবে। অ্যাকশন ড্রামা মুভি, সেদিকে বেশি ফোকাস দেওয়া হবে, তাই কোনো ধরনের নিউড বা কিসিং সিনস দেখানো হবে না, তো সবাই মিলে দেখতে পারবেন, নো প্রবলেম। কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা তেলেগু মুভি নাম পুষ্পা দ্য রুল এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় জাপানের ইয়োকোহামা বন্দরে। জাহাজ আসে, কন্টেনারগুলো আনলোড করা হয়, সেগুলো সাইজ করতে গিয়ে একটা কন্টেনার ওভারলোড হওয়াতে মেশিন সামলাতে পারে না। টলমল করতে করতে কন্টেনার পড়ে গিয়ে একটা খুলে যায়। লেবাররা কাছে গিয়ে মালের সঙ্গে আরো কিছু দেখতে পায়। মহাজনকে কল দিলে কয়েকটা গাড়ি আসে। মহাজন হুকুম দিলে কিছু লোকজন গিয়ে একজনের পা ক্রেনের সঙ্গে বেঁধে উপরে উঠায়। মালের ভিতরে সে ছিল। কে এই লোক, এখানে কি করছে? পোশাক দেখে এরা মনে করে ইন্ডিয়ান, তাই তাদের এখানে কাজ করা ইন্ডিয়ান একজন শেফকে ডেকে জিগাইতে বলে। ভাই সাহেব জিগাই, ওই কে তুই? কোনো উত্তর আসে না। ভাই সাহেব বলে, স্যার যেমন অ্যাটিটিউড দেখছি আমি নিশ্চিত সে ইন্ডিয়ান। আরে কি নাম তোর, কোথা থেকে এসেছিস? তার পকেট থেকে একটা ছেঁড়া নোট না কি যেন পড়ে যায়। একজন লেবার সেটা উঠাই আর নাম দেখে চিল্লাই ওঠে পুষ্পা। লজিক দেখছেন তো? আচ্ছা, বস লোকদের হুকুম দেয়, তারা মাল সামান নিয়ে রেডি হয়। ওপরে বসও রেডি হয়, তার কাছে হাতিয়ার কোথা থেকে এলো সেই জানে, তো সেই হাতিয়ার দিয়ে সে দড়ি কেটে নিচে নামে। আর এখানে এন্ট্রি করে আমাদের সবার প্রিয় আইকন স্টার আল্লু অর্জুন বস, অর্থাৎ পুষ্পা রাজের। ভাই জাপানিতে ডায়লগ মারতে মারতে মারছে। সাতিয়া জিগাই, ব্রো তুমি জাপানি জানো? পুষ্পা বলে, 40 দিন ধরে কন্টেনারে বসে কি করব, 30 দিনে জাপানি শেখা বই পড়েছি। সাতিয়া জিগাই, তুমি এখানে কেন এসেছো? পুষ্পা বলে, মাল ইন্ডিয়া থেকে এখানে পৌঁছেছে, কিন্তু আমার টাকা ইন্ডিয়াতে পৌঁছায়নি। কে আমার টাকা আটকে রেখেছে এটা দেখতে এসেছি। এরপর লম্বা একটা ফাইট সিন এখানে হয়, যেগুলো দেখে অস্থির লাগে, বাট কোনো হাত পা নেই। যাক ভাই, মারতে মারতে উপর যায়, কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আবার কিছু লোক আসে, সেখানে এই যে জাপানি রুবেলকে দেখতে পাচ্ছেন, ইনি একটা শুট করে যেটা ভাইকে লাগে। সে নদীতে গিয়ে পড়ে যায়। ডুবে যেতে যেতে তার ছোটবেলার কিছু কথা মনে পড়তে থাকে, আর সিন পুষ্পার ছোটবেলাতেই নিয়ে আসে। তো ছোটবেলায় পুষ্পাকে কেউ খেলতে নিত না, পুকুরে বল বলে তাকে উঠায় আনতে বলে। পুষ্পা সাঁতার জানে না, তারপরও তাকে যেতে বলে, কারণ সে যদি বল উঠায় আনে তাহলে তারা তাকে মুল্লেটি ভেঙ্কটরামানের ছেলে মানবে আর তাকে খেলতে নেবে। পুষ্পা পুকুরে লাফ দেয়, সাঁতার না জেনেও বল নিতে লাফ দেয়, কারণ তার কাছে বাবার পরিচয়টা খুব দরকার ছিল। কিন্তু বল নিয়ে আসতে আসতে সে পানি খেয়ে ডুবে যেতে লাগে, কারণ সে তো সাঁতার জানে না। তখনই ধাম করে ঘুম থেকে জাগনা পায়, মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তার সঙ্গে স্ত্রীও জাগনা পায়। কি হয়েছে, আবার সেই ভয়ের স্বপ্ন দেখেছো? চলো বিছানায় চলো। পরের দিন সকাল সকাল লোকজন কাজে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছে। একটা ছেলে আসে যার আজকে বিয়ে, কিন্তু পুষ্পাকে এতটা ভালোবাসে যে সে বিয়েতে পরে যাবে, কিন্তু পুষ্পার কাজ আগে করতে হবে। একটু পর গাড়ি আসে, আর এখানে লেবারদের ভেসে এন্ট্রি মারে মাই ফেভারিট অ্যাক্টিং কিং ফাহাদ ফাসিল বস, অর্থাৎ ভাবার সিং শেখাওয়াত IPS। যারা আগের পার্ট দেখেছেন তারা তো জানেনি সে কে, তো নতুন করে বলছি না। যাক, ভাইও সবার সঙ্গে গাড়িতে ওঠে, তাকে কেউ চেনে না, সেখানে তো কম কথা বলে, তো সবাই মনে করে যে সে হয়তো পুলিশের ভয়ে কথা বলছে না। একজন বলে, আরে ওই টাকলাকে দেখে আবার কিসের ভয় বে? গাড়িতে পুষ্পা ভাইয়ের হাতের ছাপ দেখতে পাচ্ছিস না? এটাই ব্রান। পুষ্পার গাড়ি দেখলেই পুলিশরা ভয়ে ছেড়ে দেয়। সবার সঙ্গে জঙ্গলে সেও যায়, লেবারদের সঙ্গে মিশে সেও কাজ করছে। তো এরা এদিকে কাজ করুক, ওদিকে শ্রীবল্লী গেছে একটা মন্দিরে পুজো দিতে, যেখানে পুষ্পার সৎ বড় ভাইয়ের পরিবারও গেছে। শ্রী একটা মুকুট এনেছে। মহান পুষ্পাকে ছোট করতে আবার জাত, গোত্র, বংশ এসব নিয়ে কথা উঠায়, মানে সে এখনো পুষ্পাকে মানতে পারেনি। শ্রী পরিবেশটা সামলায়। মোহন চলে যায়, তার মেয়ে কাবেরী শ্রীকে বলে, চাচি তুমি বাবার কথায় মন খারাপ করো না, সে একটু এমনই, বলে চলে যায়। শ্রীবল্লীর তো রাগ ওঠে, বাট কি আর করার। এদিকে গাছ কাটা শেষ, সবাই মিলে মাল ওজন করছে। টাকা দেওয়ার সময় যখন শেখাওয়াতকে তার নাম জিজ্ঞেস করা হয়, সে বলে শেখাওয়াত। শুনেই এই ভাই সাহেবের সন্দেহ হয়, এ কি নাম বললি তোর? বাস বস চিল্লাই ওঠে, বাবার সিং শেখাওয়াত বে। সবার হুঁশ ফিরে যায়, এ এখানে কেন?
শেখাওয়াত ব্যাগ থেকে ওয়াকিটকি বের করে তার সহকারী কুপ্পারাজকে বলে, লোকজন নিয়ে চলে এসো, মাল সহ সবাই আজ ধরা পড়েছে। পুলিশ আসা দেখে সবাই পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ চারদিক থেকে সবাইকে ঘিরে নেয়, সবাই ধরা পড়ে। বেলা গড়িয়ে যাচ্ছে, বিয়ের মুহূর্ত আসছে, কিন্তু বর নেই, কারণ সে তো পুষ্পার কাজে গেছে। মেয়ের বাবা এসে বলে এই বিয়ে হবে না, কারণ ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। মেয়ে বলে বিয়ের মুহূর্ত এখনো আছে, আমি অপেক্ষা করব। মুরব্বী বলে, তুই কি মনে করেছিস সামান্য লেবারের জন্য পুষ্পা থানায় যাবে তাকে ছাড়াতে? তখনই সিন থানায় আসে, বস চলে এসেছে থানায়। ভিতরে যায়, সবাই পুষ্পাকে দেখে সালাম কালাম দিচ্ছে। পুষ্পা এখানে বসে। কি ব্যাপার স্যার, আমার লোকদের ধরে এনেছেন কেন? এই যারে সিনুকে বের করে আন। অফিসার বলে, পুষ্পা এমন আর এখন হবে না, এসপি স্যার খুব কড়া করে আদেশ দিয়ে গেছে, আমরা কিছু করতে পারবো না। পুষ্পা বলে, আজ সিনুর বিয়ে, ওকে ছেড়ে দিন, আমার এখানে অনেক সিনু আছে, সে ভিতরে যাবে। অফিসার বলে, তাও হবে না, এটা নিয়ম না। এবার পুষ্পা তাকে মনে করিয়ে দেয় সে তার থেকে কত টাকা ঘুষ খেয়েছে, তখন তো নিয়মের কথা মনে পড়েনি। এক কনস্টেবল গিয়ে সিনুকে বের করে আনে। সিনু যাবে, পুষ্পা দেখে তার গায়ে মারের দাগ। থামরে, কি হয়েছে? সিনু বলতে চায় না, কারণ পুষ্পা রাগ করবে। পুষ্পা দেখে পুলিশ তাকে মেরেছে। তারপর সবার গায়ে চেক করে দেখে মারের দাগ। খুব বাজেভাবে শেখাওয়াত সবাইকে মেরেছে। পুষ্পার মাথা খারাপ হয়ে যায়। পুষ্পা বলে, আমার লোকদের গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া, এখন তো আমি কাউকে ছেড়ে যাব না। সবাইকে বের কর রে। অফিসার বলে, পুষ্পা এমনটা করিস না, আমাদের জব চলে যাবে। কি জব চলে যাবে? পুষ্পা হেসে ওঠে আর সিন কাট করে 3 ঘন্টা একটু সামনে নিয়ে আসে। খাবার দাবার খেয়ে শেখাওয়াত সবাই থানায় আসলো। ভিতরে এসে দেখে পুরো থানা ফাঁকা, একটা লোকও সেখানে নেই। জেলখানার ভিতরেও কেউ নেই। শেখাওয়াতের রাগ ওঠে, কই গেছে সবাই? একজন বের হয়। স্যার, কি হয়েছে? সে বলে, আপনি চলে যাওয়ার পর পুষ্পা এসেছিল। তো যখন অফিসার বলল তার জব চলে যাবে, পুষ্পা টাকার বস্তা এনে কার কত বছর জব আছে, সেই কয়েক বছরের বেতন কত, ঘুষ কত, পেনশন কত পাবে, সব টাকা সে বুঝিয়ে দিয়ে তাদের জব থেকে রিজাইন দেওয়ায়। কপাল, একেই বলে পাওয়ার অফ মানি। এতগুলো টাকা হ্যান্ড ক্যাশ পেয়ে সবাই রাজিও হয়ে যায়। এই জন্য থানা খালি হয়ে গেছে। কুপ্পারাজ বলে, স্যার সবাই চলে গেছে, এখানেই আছে, তার মানে ইমানদার, এর নাম প্রমোশনের জন্য দিয়ে দিন। সে বলে, আরে স্যার কি বলছেন, আমি টাকা নিয়ে এখানে বসে আছি, আপনারা এলে চাবি বুঝিয়ে দিব, এই নিন, আমি চলে গেলাম বলে সেও চলে যায়। শেখাওয়াত বলে, শালা এত কষ্ট করে মজদুর সেজে হাতে হাতে ধরলাম, আর পুষ্পার বাচ্চা চিলের মতো এসে ছো মেরে নিয়ে গেল। ঠিক আছে, দেখে দিব। সিন বিয়ে বাড়িতে আসে। সময় মতো সিনু বাসায় এসেছে, বিয়ের কাজ বাজ হয়েছে, বিয়েতে পুষ্পা ভাও এসেছে, এখন একটু গানা বাজানা না হলে হয়। আচ্ছা, তো গানের মাঝেও কিছু সিন আমাদের দেখানো হয় যে পুষ্পার জনবল কত বেড়ে গেছে। মোহনের মেয়ে কাবেরী পুষ্পাকে মানে সবসময় তাকে চাচা চাচা বলে ডাকে, বাট পুষ্পা তার সঙ্গে কথা বলে না। মিনিস্টারের সঙ্গে সম্পর্ক আরো বেড়ে গেছে। মা, বউ, বাড়ি ভরা মানুষ, সবকিছু মিলে তার লাইফ এখন মাস্ত চলছে। চলুক, সে চালাতেই পারে, সে অধিকার তার রয়েছে, আমরা না হয় তারপরে যাই নাকি। পুষ্পা মিনিস্টারের সঙ্গে আজকে আন্ধ্রপ্রদেশের সিএম এর সঙ্গে দেখা করতে যাবে, তাই শ্রীবল্লী পুষ্পাকে বলে তার সঙ্গে একটা ছবি উঠিয়ে এনো, আমরা বড় করে হলে রেখে দেব। পুষ্পা বলে, ঠিক আছে। একটু পর মিনিস্টার নাইডুর সঙ্গে পুষ্পা সিএম এর অফিস নাকি বাড়িতে আসে। মিডিয়া সেখানে ছিল, ঘিরে ধরে। পুষ্পা সিএম এর কাছে কেন এসেছে? পুষ্পা কি তাহলে রাজনীতিতে নামছে? পুষ্পা বলে, হ্যাঁ না, এমন কিছু না, আমার বউ সিএম এর সঙ্গে একটা ছবি উঠিয়ে নিয়ে যেতে বলেছে, এই জন্য আমি এখানে এসেছি বলে ভিতরে যেতে যেতে পুষ্পা মিনিস্টারকে বলছে, এবার কিন্তু আপনি আপনার মিনিস্ট্রির ব্যাপারে বললেন, ঠিক আছে? মিনিস্টার বলে, ঠিক আছে। আর শেখাওয়াতের ট্রান্সফারের ব্যাপারে বলবো নাকি? পুষ্পা বলে, আমি বলতে পারবো না, এখন যদি তাকে ট্রান্সফার করেন সে মনে করবে আমি ভয় পেয়েছি, আমি কিছু জানি না। বলতে বলতে সিএম এর কাছে আসে। হাই হ্যালো হয়। চিফ মিনিস্টার বলে, তুমি সেই পুষ্পা না? তোমার অনেক নাম শুনেছি। মিনিস্টার যা যা এনেছে সিএম কে দেয়। তারপর পুষ্পা যখন সিএম কে চাদর পরাতে যাবে, ক্যামেরাম্যানকে ছবি উঠাতে বলছে, সিএম নিষেধ করে। থাম, কি করছিস? আমি ছবি উঠাবো ওর সঙ্গে? নাইডু, তুমিও কি বোঝো না? পুষ্পা তো অবাক, কি বলছে? মিনিস্টার বলে, স্যার ওর বউ একটা ছবি নিতে। সিএম বলে, আরে ও তো বাচ্চা। শোন পুষ্পা, বউয়ের কথা মতো সবকিছু করতে নেই। নাইডু বলো, কি জানি বলতে চাও তুমি? পুষ্পা চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। বাইরে বসে কেশবের সঙ্গে গল্প সল্প করছে। কিছুক্ষণ পর নাইডু বের হয়ে দেখে পুষ্পা নর্মালি রয়েছে। নাইডু হাফ ছেড়ে বাঁচে, যাক, আমি তো ভেবেছি আজ। পুষ্পাজিকে শেখাওয়াতের ব্যাপারে কি বললো? নাইডু বলে, কি বলবে, না করেছে, এখন কিছু করা যাবে না, আর তুইও তো সেভাবে জোর দিলি না, এই জন্য আমি আর অত গায়ে লাগাইনি। আচ্ছা, সিএম সাহেব তোর সঙ্গে ছবি উঠালো না, এটা নিয়ে তুই রাগ করিস নি তো? পুষ্পা বলে, আরে ভাও, রাগ করে কি হবে, সে তো ঠিকই বলেছে, আমি একজন স্মাগলার, সে আমার সঙ্গে কেন ছবি উঠাবে? তার জায়গায় তুমি থাকলে তুমিও এমনই করতে, ছাড়ো। নাইডু বলে, আমি কেন এমন করবো, আমি তো ছবি উঠাবো। পুষ্পা বলে, সত্যি? নাইডু বলে, কেন নয়। এবার পুষ্পা নাইডুকে একটা ঝটকা দেয়। পুষ্পা বলে, তাহলে তুমি সিএম হয়ে যাও। নাইডু হাসে, পুষ্পা, কেন মজা করছিস বলতো? পুষ্পা বলে, কেন, তুমি কি চালাতে পারবে না? আমি পুষ্পা তোমার পেছনে আছি, তুমি সিএম হও, বলো এর জন্য কি করতে হবে। নাইডু বলে, পুষ্পা, আবেগ নিয়ে কথা বলিস না, সিএম হওয়ার জন্য অনেক টাকা লাগবে।
পুষ্পা বলে কত লাগবে? নাইডু বলে কমসে কম 1000 কোটি। পুষ্পা বলে আমি যদি 500 কোটির ব্যবস্থা করি তাহলে হবে? নাইডুর মাথা ঘুরে যায়, এ কি বলছে? পুষ্পা বলে টাকার ব্যবস্থা আমি করছি, তুমি দিল্লি গিয়ে প্রতাপ রেড্ডির সঙ্গে দেখা করো। চাদর দে রে। সিএম কে যে চাদর পরাতে এনেছিল সেটা নাইডুকে পরিয়ে দিয়ে ছবি উঠিয়ে কেশবকে বলে এই ছবি প্রিন্ট করে রেখে দিস, যেদিন স্যার শপথ নিয়ে আমার বাড়িতে আসবে সেদিন শ্রীবল্লীকে এই ছবি দিবি। বলে ছবি টবি উঠিয়ে যেতে লেগে আবার বলে মিনিস্টার স্যার, সে আমার সঙ্গে ছবি উঠায়নি, এতে আমার কষ্ট লাগায়নি। সে আমার বউকে নিয়ে কথা বলেছে, তাকে ছোট করেছে, এটা আমার এগোতে লেগেছে। শ্রীবল্লী আমার বউ, আমি ওর কথা শুনবো না তো কে শুনবে ওর কথা? ওদিকে শ্রীবল্লী মহিলাদের সঙ্গে কাজবাজ করছে, নিউজে দেখে পুষ্পাকে মিডিয়া জিজ্ঞেস করছে কি হলো ভিতরে। পুষ্পা বলছে সিএম স্যার আর একটু বিজি, জুলাইয়ের 24 তারিখে সে আমার বাড়িতে যাবে, তখন ছবি উঠাবো বলে গাড়িতে উঠে চলে যায়। শ্রীবল্লী সেই ডেটটা ক্যালেন্ডারে মার্ক করে রাখে, কারণ আয়োজন তো করতে হবে। পরের দিন নাইডু দিল্লি সেন্ট্রাল মিনিস্টার ভিরা প্রতাপ রেড্ডির সঙ্গে দেখা করতে চলে আসে। চেনে নাকে? জগপতি বাবু, খুব ভালো মানের একজন অভিনেতা। নাইডু যেই বলে সে সিএম হতে চায়, রেড্ডি বলে আমি যে নাইডুকে জানি তার তো এত সাহস নেই যে আমার কাছে এসে সরাসরি সিএম এর পদ চাইবে। ভাবছি এর পিছনে কে রয়েছে। তখনই কেমন একটা খাদানে আসে, যেখানে পুষ্পার গাড়ি এলো, সঙ্গে একটা সোফা নিয়ে ভিতরে যায়। একটু পর রেড্ডির কাছে ফোন আসে, স্যার আপনার ভাই। ইনি হলেন প্রতাপ রেড্ডির ছোট ভাই সুব্বা রেড্ডি। ভাই, একজন 5 খোকা এনেছে, কোনো ডিল করবে মনে হচ্ছে। প্রতাপ বলে 5 খোকা? কে সে? ফোন পুষ্পাকে দেয়। হ্যালো দাদা, পুষ্পা রাজ বলছিলাম। ও, কোন্ডা রেড্ডির 4%-এর পুষ্পা? পুষ্পাও কম না। সে বলে তাহলে আমি কি কয়লার খাদানে যে প্রতাপ লরি গুনতো তার সঙ্গে কথা বলছি? প্রতাপ তো অবাক, এ তো একটা মাল। পুষ্পা বলে দাদা কেন পুরোনো কথা টেনে আনছেন বলুন তো? প্রতাপ বলে 5 খোকা কেন? পুষ্পা বলে আপনার ভাই জাস্ট ফোন দিয়েছে আপনাকে, তার জন্য। আপনার জন্য তো আলাদা সোফা পৌঁছে গেছে এতক্ষণে, আরাম করে বসুন। সিএম বলে কি চাই তোর? পুষ্পা বলে পুরো স্টেট। নাইডুকে সিএম বানিয়ে দিন, বাকি কি করতে হবে জানিয়ে এমন সোফা আমার কাছে আরো পড়ে আছে। প্রতাপ রেড্ডি ফোন রেখে নাইডুকে বলে কে? না তো এর টাকার কোনো পরোয়া আছে আর না পাওয়ারের ভয় আছে। সেখান থেকে বের হয়ে নাইডু পুষ্পার উপর খুব রেগে যায়। কি করছিস এগুলো? জাস্ট ফোন করার জন্য 5 কোটি, প্রতাপ রেড্ডিকে 20 কোটি। আরে সিন্ডিকেটের টাকা এভাবে উড়ালে আমি জবাব দিব কি করে সবাইকে? পুষ্পা মিনিস্টারকে ঝটকা দেয় যে এসব সিন্ডিকেটের টাকা না, আর বাকি টাকার ব্যবস্থা সে করবে। কিভাবে? পুষ্পা বলে মঙ্গল শ্রেণীকে টপকে মুরুগানকে মাল দিয়ে 3 গুণ পেয়েছি, এখন যদি মুরুগানকে টপকে উপরে যে আসে তার সঙ্গে ডিল করি তাহলে ভাবুন কি হতে পারে। তারপর সে ডায়লগ মারে, पुष्पा को नेशनल खिलाड़ी समझे गया, इंटरनेशनल है। যাক, পরের দিন ভাই চলে আসে মালদ্বীপে। হেলিকপ্টারে হামিদ নামে একটা লোক তার বউকে নিয়ে আসলো। তার লোকেরা বলে ওরা আগে এসেছে। হামিদ এই মিনি ট্রাক দেখে বলে এটা কি? তার লোকেরা বলে এটাতে করে ওরা এসেছে। হামিদ বলে এতে তো আমার কুকুরও উঠবে না, এসব ছোট মোটো ডিল করার কথা তো আমার সঙ্গে নয়। মানে পুষ্পা আর কেশব এখানে এসেছে তার সঙ্গে ডিল করতে। পূজা শেষ করে কাজের কথায় আসে। হামিদ বলে সে ছোট মোটো ডিল করবে না, কারণ ইন্ডিয়ার যে কারো থেকে সে 100-200 টন মাল পেয়ে যাবে। পুষ্পা হামিদকে ঝটকা দেয় 100 না, জাস্ট 10 টন কারো থেকে মাল নিয়ে দেখান। হামিদ মুরুগানকে ফোন করলে মুরুগান বলে ঠিক আছে আমি জানাচ্ছি, বলে ফোন কেটে দিয়ে পুষ্পাকেই ফোন করে। হামিদ আরেকজনকে ফোন করলে সেও একটু পর পুষ্পাকেই ফোন করে। এভাবে যাকেই কল দেয় কল কেটে দিয়ে তারা আবার পুষ্পাকেই কল ব্যাক করে। হামিদ বুঝে যায় পুষ্পার নাম ছোট কিন্তু ধামাকা বড়। বল কত টন মাল? পুষ্পা বলে 2000 টন। হামিদ তো অবাক, কি বলে? রেট কত? পুষ্পা বলে 2.5 কোটি পার টন। হামিদ প্রথমে রাজি হয় না, বাট পুষ্পা সিরিয়াস। হামিদ বলে ঠিক আছে 5000 কোটি ডিল ডান। পুষ্পা বলে না, আমার 4900 চাই। হামিদ বুঝতে পারে না কম কেন নিচ্ছে। পুষ্পা বলে বাকি টাকা, বলে হেসে ওঠে। আর পরের সিনে আমরা দেখি ভাই চপার নিয়ে নিয়েছে। হামিদ বুঝে যায় এ সাধারণ কোনো লোক নয়, যে ট্রাকে কুত্তা উঠতো না সেখানে করে তাকে বাসায় যেতে হয়। পুষ্পা হেলিকপ্টার নিয়ে গ্রামে ফেরে। এর মাঝে তার লোকদের কাছে খবর পৌঁছে যায় 2000 টন মাল লাগবে। সিন্ডিকেটের মেম্বাররা তো অবাক, এত লেবার কই পাবে? পুষ্পা লেবারদের রেট বাড়িয়ে দেয় যাতে সবাই অন্য কাজ ছেড়ে তার কাজে লেগে যায়। একেবারে ট্রাকের ড্রাইভার সহ ট্রাক কিনে নেয়। সামনে তাদের কি যেন একটা উৎসব আসতে চলেছে, সেটার প্রস্তুতি চলছে। আর কাকে কতখানি মাল আনতে হবে ভাগ ভাগ করে দিচ্ছে সিন্ডিকেটের মেম্বারদের। সবাইকে ভাগ করে দেওয়া হলে বড় বড় মেম্বাররা মিটিং এ বসে। সবার কৌতূহল এত মাল সে কি করবে। পুষ্পা বলে তার দরকার আছে, তাকে মাল দেওয়া হোক, সে টাকা বুঝিয়ে দিবে। এদের মাঝে পিচ্চা রেড্ডি নামে এই ভাই সাহেবকে মাল আনার কথা পুষ্পা বলেনি, তাই তার অভিযোগ তার মাল কেন নেওয়া হচ্ছে না। অন্য মেম্বাররা বলে আরে তোর এরিয়া শ্রীনুর এরিয়ার মাঝে, মঙ্গল শ্রীনু কখনো তোকে মাল আনতে দিবে না, কিন্তু তার কথা সে মাল যে করে হোক আনবে, তাকে মাল আনার দায়িত্ব দেওয়া হোক। ঠিক আছে পারলে নিয়ে আয়।
মাঝে 3 দিন পার হয়ে যায়। শ্রীনুর বউ দীক্ষা শেখাওতের বাড়িতে আসে, যে সময় ভাই একটু লুডু মুডু খেলছিল, সরাসরি রুমে ঢুকে গেছে। আরে পাগল, কি করছিস? লাইট বন্ধ কর। দীক্ষা রেগে যায়, তোর ভেতরের মরদ কি মরে গেছে বে? আমার ভাইকে মেরে শ্রীনুকে বেকার বানিয়ে দিয়ে এক মজদুর সিন্ডিকেট সামলাচ্ছে, আর তুই শালা এখানে বসে বসে টাকলা চুলকা। তুই জানিস ও কি করছে? হাজার হাজার টন না জানি কি প্ল্যান পাতাল থেকে টেনে বের করছে, আসমান থেকে বৃষ্টির মতো ঝরাচ্ছে। সিন্ডিকেটের যত লোক সবাই তাকে মাল দিচ্ছে। কোন কোন দিক দিয়ে কোন দিকে কিভাবে যে মাল তার কাছে পৌঁছানো হচ্ছে তার কোনো আন্দাজও তোর নেই। এত মাল সে কোথায় রাখছে, কি করছে কেউ জানে না। মানে পুষ্পার গোডাউনের ব্যাপারে তার লোকজন ছাড়া কেউ জানে না। দীক্ষা আরো বলে, ও মাল মুরুগানকে না দিয়ে সরাসরি দেশের বাইরে নিয়ে যাচ্ছে। যদি এই চালান ঠিক মতো পৌঁছাতে পারে ওকে আর কখনো থামানো যাবে না। আমাদের আন্ডারে এক সময় কাজ করতো সিন্ডিকেটের মেম্বার, নাম পিচ্চা রেড্ডি। ও মাল কোন দিক দিয়ে নিয়ে যাবে আমি জানি। আমি তোকে বলছি, তুই ওকে গিয়ে ভয় দেখা, তাহলে পুষ্পাকে ধরতে পারবি। এবার পুষ্পাকে থামাতে পারলে কাজ হয়ে যাবে। তো দীক্ষার কথা মতো রাতে শেখাওয়াত পিচ্চা রেড্ডির ট্রাক ধরে ফেলে। তারপর তাদের পেট্রোল দেওয়া শুরু করে। মানে সারা ঠান্ডা লাগছে, গা গরম করার ব্যবস্থা করতে হবে। তখনই পিচ্চা রেড্ডি আসে, কিবে কি করছিস? ভুলে গেছিস পুষ্পার কথা? সিন্ডিকেটের মালের কিছু হলে তোর কিন্তু শেখাওয়াতের খুব রাগ ওঠে। সে একবারে শুট করে দেয়, ট্রাকগুলো সব বাস্ট হয়ে যায়, মালগুলো নষ্ট হয়ে যায়। তারপর শেখাওয়াত পিচ্চা রেড্ডিকে ধরে। আবে কাকে ভয় দেখাচ্ছিস বে? পুষ্পার উপর সে তো জনমের রেগে আছে। শেখাওয়াত পিচ্চা রেড্ডিকে ব্রিজ থেকে ফেলে দিয়ে মজা নেয়। তখন শিনু আর দীক্ষা আসে। আবে টাকলা কি করলি বে? ওকে ভয় দেখাতে বলেছিলাম, মেরে ফেলি কেন? শেখাওয়াত খুব মজা নিচ্ছে। আমি কই ফেলে দিলাম, ওই তো ভয়ে লাভ দিল। এমনটা সবাইকে বলবো। শেখাওয়াতের প্ল্যান, একজন যখন মরেছে বাকি লোকদের মাঝে এখন ভয় ঢুকে যাবে আর খুব সহজেই সে পুষ্পাকে হারাতে পারবে। রাতে পিচ্চা রেড্ডির ক্রিয়াক্রমে সবাই জমা হয়। একটু পর মিনিস্টার আসে। কাজ বাজ শেষে দীক্ষা কথা উঠায় যে পুষ্পার জন্য পিচ্চা রেড্ডি মারা গেছে। কেউ পুষ্পার সাপোর্ট নেই, তো কেউ আবার ব্যাপারটা নিয়ে একটু ভয় পায়। যার মূল ব্যাপার দাঁড়ায় যে পুষ্পা আর এসপির মাঝে সম্পর্ক ঠিক করাতে হবে, তা না হলে সবার জীবনের ভয় আছে। ওপর থেকে মঙ্গল শ্রেণী তো আছেই খোঁচা মারার জন্য। পরের দিন সকাল সকাল শেখাওয়াত অফিসে আসতে দেখে মিনিস্টার এসেছে। আরে স্যার, আপনি এখানে? আমি পিচ্চা রেড্ডিকে মারিনি তো, ও নিজেই লাভ দিয়ে মরেছে। কি কুপ্পারাস, ঠিক না? মিনিস্টার বলে, শেখাওয়াত তোর নাটক এসব বন্ধ কর। আমি কোনো গেদা না। কি হচ্ছে এসব? কেন জেদ ধরে আছিস? আমি পুষ্পাকে বলছি ও তোকে 10 খোকা পাঠাচ্ছে নে। শেখাওয়াত তো টাকার জন্য এসব করছে না, তার ইগোতে লেগেছে। লম্বা কথাবার্তা হয়। শেষে মিনিস্টারও তার জামা কাপড় খুলে ফেলে বুঝায় যে তারা তো দুজনেই সেখানে ছিল, প্রয়োজনের খাতিরে সব করতে হবে, এতে সমস্যা কি? বাট না, শেখাওয়াতের মাথা ঠিক হচ্ছে না। মিনিস্টার যেই বলে ঠিক আছে, পুষ্পা যদি তোকে সরি বলে তাহলে হবে। ব্যাস, শেখাওয়াতের মনে লেগে যায় প্রস্তাবটা। শেখাওয়াত বিশ্বাস করতে চায় না। মিনিস্টার বলে পুষ্পা তাকে যে পরিমাণ ভালোবাসে তার কথা সে অবশ্যই রাখবে। শেখাওয়াত বলে, তো ঠিক আছে, পার্টির আয়োজন করুন, সবাইকে ডাকুন, ও সবার সামনে সরি বলুক, তাহলেই হয়ে যাবে। সিন চলে আসে পরের দিন রাতে পার্টিতে। সবাই জমা হয়েছে। শেখাওয়াত তো খুব খুশি, এতটা খুশি যে শেখাওয়াত বলে প্রেমিকার মুখ থেকে আই লাভ ইউ শোনার জন্য কেউ যদি 3 বছর অপেক্ষা করে তাতে এত খুশি লাগবে না যতটা পুষ্পার মুখ থেকে সরি শোনার জন্য আমি এক্সাইটেড। ওদিকে জাক্কা রেড্ডি পুষ্পাকে বোঝাতে গেছে যে সিন্ডিকেটের ভালোর জন্য তোকে পার্টিতে যেতেই হবে। এতে পুষ্পা যেতে রাজিও হয়। শ্রীবল্লীও বলে সবার ভালোর জন্য তাকে সরি বলা উচিত। তার মনে হয় পুষ্পার ভিতরের অবস্থা কেমন তা তার মাল খাওয়া দেখে বোঝা যাচ্ছে। শেখাত অপেক্ষা করছে কখন পুষ্পা আসবে। মঙ্গল শ্রীনু বলে, এসপি স্যার, ও তো আসবে, কিন্তু সরি বলবে কিনা এটা সন্দেহ আছে। যদি না বলে তাহলে তো নতুন কিছু না, কিন্তু যদি সরি বলে তাহলে ভাববার বিষয়। কেন বললো? আপনি এতটাও ইজি মনে করেন না ব্যাপারটা। একটু পর পুষ্পা পার্টিতে চলে আসে। টলমল করতে করতে গাড়ি থেকে নামে। সবাই তো জানে কি ঘটতে চলেছে। পুষ্পা এসে শেখাওয়াতের পাশের চেয়ারেই বসে। তারপর যে একটা সিন তৈরি হয় এখানে, অস্থির লাগে। সবাই চুপচাপ। পুষ্পা কি বলবে শুনতে সবাই অধীর আগ্রহে বসে আছে। পুষ্পার কাছে এত মানুষের সামনে সরি বলাটা কতখানি ঝুঁকে যাওয়া তা তো আমরা বুঝতে পারছি, কিন্তু এরা বুঝতে পারছে না। অনেকক্ষণ ধরে চুপ করে আছে। মিনিস্টার ইশারা করে, হে পুষ্পা, কি করছিস? বলে ফেল। পুষ্পা তখন বলে, শেখাওয়াত স্যার, সরি। এই সরি বলেছে। দীক্ষা আর মঙ্গল শ্রেণী তো সব থেকে বেশি শক খায়, কারণ তার আন্দাজও করতে পারেনি পুষ্পা বলবে। আর আমি শেখাওয়াত পুষ্পার সরি বলাটা রেকর্ড করে নিয়েছে। শোনে, আরে সত্যি তো পুষ্পা সরি বলেছে। পুষ্পা সেখান থেকে উঠে যায়। শেখাওয়াত খুব খুশি, পুষ্পা সরি বলেছে। বারবার সেটাই শুনতে থাকে। পুষ্পা পার্টির থেকে চলে এসেছে। তার ভেতরটা তো ফেটে যাচ্ছে। কেশবকে জিজ্ঞেস করে, কিরে, আমি যা করলাম তা ঠিক আছে তো? কেশব বলে, হ্যাঁ ভাই ঠিক আছে। শিও বলে, যা করেছো সবার ভালোর জন্যই তো করেছো। পুষ্পা বলে, ওখানে তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে না? কেশব বলে, না ভাও, তোমায় নিয়ে হাসাহাসি কেন করবে? পুষ্পা বলে, আমি জানি রে, সবাই খুশি হয়েছে, কেউ সালা আমার উপরে ওটা পছন্দ করে না। তোর কি মনে হয়েছিল বলতো আমি সরি বলতাম? কেশব বলে, হ্যাঁ ভাই, আমিও মনে করেছি তুমি বলবে। আর আমি কেন? ওখানকার সবাই ভেবেছিল তুমি বলবে, কারণ অনেক বড় একটা ঝামেলা। শুধু মঙ্গল শ্রেণু আর দীক্ষা ঝটকা খেয়েছে, তারা ভাবেনি এমন কিছু তুমি বলবে। ব্যাস, পুষ্পা পয়েন্ট ধরে ফেলে। মঙ্গল শ্রেণু যদি আমার নত হওয়ার কথা না ভাবতে পারে, তাহলে তোরা আমার কাছের লোক হয়ে কি করে ভাবতে পারলি আমি এমনটা করব? তোদের চেয়ে তো ওর দীক্ষা আর মঙ্গল শ্রেণুই আমাকে দেখছি ভালো বোঝে। আরে বসার স্টাইল পছন্দ হয়নি বলে চাকরি ছেড়ে দিয়ে লেবারি করেছি, আর তোদের কাছে মনে হচ্ছে আমি টাকার জন্য কারো পা চাটবো? তার মানে
মানে পুষ্পার সরি বলাটা মোটেও ইচ্ছে ছিল না, আর ইচ্ছের বিরুদ্ধে কাজ করা কেমন খোঁচা মারে তা তো জানেনি। ব্যাস এর রিয়াকশন দেখা যায়, ভাও গাড়ির হ্যান্ডব্রেক চেপে ধরে গাড়ি একেবারে ঘুরিয়ে নেয়। পিছের গাড়ি থেকে সবাই নেমে গিয়ে দেখে পুষ্পা গাড়ি নিয়ে শ্রী আর কেশবকে নামিয়ে দিয়ে চলে গেল। কেশব আর বাকি সবাই হাসাহাসি করতে থাকে, এটা তো হওয়ারই ছিল। কেশব বলে আমি শিওর ছিলাম ভাই এমন কিছুই করবে, বাট একটু দেরি হয়ে গেল, চলো ভাবি তোমাকেও নিয়ে যাই। পুষ্পা আসুক, ওদিকে শেখাওয়াত সবকিছু বলে ডিলের কথা বলতে মিনিস্টারকে কাল থানায় আসতে বলে গাড়িতে উঠতে যাচ্ছে। এরা আফসোস করছে, শালা এত তাড়াতাড়ি সব ঝামেলা মিটে গেল, কোনো লাভ তো হলো না। শেখাওয়াত সবে গাড়িতে উঠে গেটটা লাগাতে যাবে, পিছন থেকে সাঁ করে একটা গাড়ির আওয়াজ। কিছু বুঝে ওঠার আগে পুষ্পার গাড়ি ঢাই করে তাকে মেরে দেয়। কি হলো মঙ্গলশ্রীনু বলে এই তো সবে আমার হিসেব মিললো, ওর প্রথম এন্ট্রি নর্মাল হয়, ধামাকা তো দ্বিতীয় এন্ট্রিতে হয়। সবাই দৌড়ে যায়, মিনিস্টার গিয়ে দেখে পুষ্পা পুলে সুসু করছে। এসপির গাড়ি পরে, আরে এসপি স্যার কই গেল রে? পানির ভিতর থেকে শেখাওয়াত ওঠে আর তার চোখের সামনে দেখে পুষ্পা প্রসাব করছে পানিতে। বলুন এবার কেমন লাগবে? শেখাওয়াতের তো হুঁশ উড়ে গেছে। মিনিস্টার চিল্লাচিল্লি করছে, অফিসাররা নেমে এসপি কে উঠায়। এখানে বস যে একটা রিয়াকশন দেয় কি যে ন্যাচারাল লাগে, কঠিন। মিনিস্টার সমানে এসপি কে সরি বলছে। শেখাওয়াত চেয়ে দেখছে কি হলো। কুপ্পারাজ বসের ড্রেস চেঞ্জ করতে সবকিছু খুলতে থাকে। মিনিস্টার পুষ্পার উপর রেগে যায়, আরে এটা কি করলি? নির্লজ্জের মতো পুলে প্রসাব করছিস কেন? কি এসব? পুষ্পা বলে, আরে স্যার কেন মাথা গরম করছো, থামো একটু। আমি সরি বলবো তা আবার ওকে, যার 2 পয়সার আওকাত নেই সালা। আরে ও কোনো অফিসার নাকি? ও তো ছাড়া দালাল। সরি বলা যায় গোবিন্দ স্যারের মতো কোনো অফিসারকে, যে দায়িত্ব বোঝে, নিজের দায়িত্ব পালন করতে পারেনি বলে সেখান থেকে চলে গেছে, কিন্তু হার মানেনি, আমাদের সঙ্গে হাত মেলায়নি। আর সালা ও এসেছে, ওখানে আমি সরি বলবো। সে কথা পুষ্পার কথা শুনতে পাচ্ছে কিনা সে কুপ্পারাজকে বলছে, আরে কুপ্পা আমি তো গাড়িতে উঠলাম, পানির মাঝে পড়ে গেলাম কি করে? কুপ্পারাজ বলে, স্যার পুষ্পা গাড়ি এনে মেরে দিয়েছে। স্যারের জন্য ভালো পানি নিয়ে আয় রে। পুষ্পা সিন্ডিকেটের সবাইকে ধরছে, তারা মজা নেওয়ার জন্য এখানে জমা হয়েছে। কে তাকে পরিবর্তন করার কথা বলেছিল, সামনে আসুক দেখি। মুরগান যেমনই হোক, সে মুখে এক ভিতরে আর এক এমন দেখায়নি, তাই পুষ্পা তারও তারিফ করে। সে মেহনত করে সাহস আর বুদ্ধির জোরে এত দূর এসেছে, কারো মেহেরবানিতে নয়, তাই সে কেন কারো কাছে নত হবে, এমন তার ভাবনা। শেখাও ধরে নেয় পুষ্পা তার উপর প্রসাব করেছে। সে তো খুব রেগে যায়, একজনের থেকে গান নিয়ে সে পুষ্পাকে মারতে যাবে। পুষ্পাও গান বের করে, কি বে কি মনে করেছিস আমি তোকে মারতে পারবো না? দুজনেই খুব রেগে যায়, দুই পক্ষের লোকজন তাদের সামলে নেয়। জাক্কা রেড্ডি পুষ্পাকে ঠান্ডা হতে বলে, কারণ তার কাছে সিন্ডিকেটের কোটি কোটি টাকার মাল পড়ে আছে। মালের কিছু হলে সবাই ধ্বংস হয়ে যাবে, তাকে সামলাতে হবে। মালের কথা শুনে শেখাওয়াত আরো খুশি হয়ে যায়, মাল, কোটি টাকার মাল, আমি তো সব মাল খেয়ে দিব, পুরো জঙ্গল ঘিরে নিব, দেখি তুই মাল কি করে বের করিস, আমি তোকে আবার মজদুর বানিয়ে ছাড়বো। পুষ্পা বলে, এই তো সবে পুরুষের মতো কথা বলেছিস, চ্যালেঞ্জ যখন দিলি তো শুনবে। আগামী সোমবার মানুষ সকালে সূর্য দেখার আগে এত টন মাল চেন্নাই পৌঁছাবে। যদি বাপের বেটা হোস তো থামায় দেখা, যদি এক টুকরো মালও ধরতে পারিস তোকে কিছু করতে হবে না, আমি নিজে সিন্ডিকেট ছেড়ে দিয়ে মজদুর হয়ে যাবো। এই ক্যাসেট নিয়ে আয় রে, এটা রেকর্ড করে নে। মাল যাবে পারলে থামায় দেখা, এসপি শেখাওয়াত মাল পার হবে, তুই পারলে থামায় দেখা বলে তার লোকজন নিয়ে গাড়িতে উঠে আয়নাতে এমন করে। আর এখানেই মুভির ইন্টারভেল হয়। ইন্টারভেল পর সিন সেই রাতে শুরু হয় যেদিন পুষ্পা মাল নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দিল। শেখাওয়াত তার পুরো টিম লাগিয়ে দেয়, কোনো রাস্তা বাকি রাখে না যেখানে তার টিম থাকে না। এভাবে সব রাস্তা বন্ধ করে পুষ্পার মালের অপেক্ষা করতে থাকে কখন তার মাল আসবে। সময় পার হয়ে যায়, গাড়ি আসে না। শেখাওয়াতের সন্দেহ বাড়তে থাকে যে মাল হয়তো অন্য কোথাও দিয়ে যাচ্ছে। সে বিয়ার নাকি যেন খাচ্ছিল, খাওয়া শেষে বোতলটা ব্রিজ থেকে ফেলে দেয়। এখানে বেশ একটা মজা লাগে। বোতল ফেলে দেওয়ার পর বোতল ভেঙে যাওয়ার শব্দ আসে। শেখাওয়াত বলে, কি হলো? আমি নদীতে বোতল ফেলে দিলাম, এমন শব্দ হলো কেন? কুপ্পারাজ বোঝে না, তাই ভাই এমনি বুঝাই, আরে আমি পানিতে বোতল ফেলে দিলাম, তো পানিতে বোতল মারলে শব্দ এমন হবে না? কিন্তু এমন তো হলো না। কুপ্পারাজ বলে, স্যার নদীতে পানি শুকিয়ে গেছে, হয়তো পাথরে লেগেছে এই জন্য। শেখাওয়াতের মাথায় কিছু একটা আসে, ব্রিজের নিচে তাকায়, আবার নদীর পানি শুকিয়ে গেছে, তাহলে ও রাস্তা দিয়ে কেন যাবে? নদীর ভিতর দিয়ে তো গাড়ি যেতে পারে। যা ভাবনা তাই। আমরা দেখি মালের গাড়ি নদীর ভিতর দিয়ে যাচ্ছে, এগুলা কথা বাড়ে। কেশব সবার আগে, বাকি ট্রাক পেছনে। শেখাওয়াত তার টিমকে অ্যালার্ট করে দেয় যে গাড়ি নদীর ভিতর দিয়ে যাচ্ছে, আমি শিওর। সবাই রাস্তা ছেড়ে নদীর দিকে যাওয়া শুরু করে। একটু পর কেশব পুলিশের গাড়ি দেখতে পায়। পুষ্পাকে খবর জানালে সে বলে সে দেখছে ব্যাপারটা, তার গাড়ি চালাক। পুষ্পা তার লোকদের ইশারা দিলে তারা পুলিশদের রাস্তা জ্যাম করে দেয়। তারপর শেখাওয়াতের আরো একটা টিম গাড়ির পিছু নেয়। শেষে তারাও নদীতে নেমে যায়। কেশব খবর দিলে পুষ্পা ড্যামের অফিসারকে ফোন করে ড্যাম খুলে দিতে বলে। পেছন থেকে পানি ছিঁড়ে আসছে, এরা মাল নিয়ে যাচ্ছে, পুলিশ পেছনে। একটু পর পানি বেড়ে যায়, যাতে পুলিশদের জিপ আর সামনের দিকে যেতে পারে না, খুব বাজে ভাবে সেখানে ফেসে যায়। বাট ট্রাক খুব সহজেই যেতে পারে। কেশব পুষ্পাকে বলে পুলিশরা আটকে গেছে। যাক, পুলিশ তো তাদের কিছু করতে পারে না, কিন্তু শেখাওয়াত তো বাকি থাকলোই। একেবারে গান মান নিয়ে যেখানে গিয়ে ট্রাক মোড় নিবে সেখানে গিয়ে দাঁড়ায়। কিন্তু গাড়ি আলে সে থামাবে কি করে? সেই সময় কিছু গরুর গাড়ি চেন্নাইয়ের দিকে যাচ্ছিল। কেশব গাড়ি যেই সেই রোডে ঢুকাই, একটু পর দেখে শেখাওয়াত সবগুলো গরুর গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে গান নিয়ে সামনে দাঁড়িয়ে। পুষ্পাকে খবর দিলে পুষ্পা বলে, মাল ছাড়, তোরা বেরিয়ে যা। ভাও কি বলছো, এত মাল?
তবে মাল গেলে মাল পাওয়া যাবে, তোদের কি চলে কি হবে, সবাইকে ট্রাক ছেড়ে ভাগতে বল, কেউ যেন ধরা না পড়ে। কেশব সবাইকে পালাতে বলে। শেখাওয়াত ট্রাকে শুট করতে থাকে। সবগুলো ট্রাক ড্রাইভাররা চলে যায়, কিন্তু গুলি করার কারণে সবগুলো ট্রাক উল্টে মুল্টে যায় আর কি। শেখাওয়াত সব মাল আটকে ফেলে, আর তার খুশি দিয়েই সিন কাট করে পরের দিন পুলিশের গুডাউনে আসে। মাল ধরে তো ভাই খুব খুশি, এবার পুষ্পার কি হবে। সঙ্গে মঙ্গল শ্রীও খুব খুশি, দুজনে বেশ নাচানাচি করছে। বাইরে প্রেস এসেছে, ভাই ইন্টারভিউ দিতে চলে যায়। আগে সবার সঙ্গে ছবি মুভি উঠাই, তারপর বলতে থাকে এত মাল আটক করা পুলিশের রেকর্ডে নাই, আমি করেছি আমি। ওদিকে দীক্ষাতার লোককে বলছে, মুরুগানকে ফোন করে বল কাল থেকে মঙ্গল শ্রীনু সিন্ডিকেট সামলাবে, শালা পুষ্পার বাচ্চা, এবার তোর খবর আছে। শিনু ডাক দে, দীক্ষা এদিকে আয়, আকান্ত হয়ে গেছে। এদিকে ভাই ফাটিয়ে ইন্টারভিউ দিচ্ছে, খুব তাড়াতাড়ি এর পেছনের বসকেও সে ধরে ফেলবে। একজন এসে কুব্বারাজকে কি যেন কানে কানে বলে। কুব্বারাজ শেখাওয়াতকে টেনে নিয়ে আসে। শেখাওয়াত ভিতরে এসে শিনুকে ধরে, আবে কি বলছিস, এটা চন্দন কাঠ নয়। এই জায়গাতে ঘাপলা। শিনু বলে, না এসব একটাও চন্দন কাঠ না। তাহলে এইসব কি? সিনু বলে, সেন্ট্রা, এগুলো উপর উপর লাল ভিতরে সাদা, আর চন্দন কাঠ ওপরেও নাল ভিতরেও নাল, সব জায়গায় নাল। মার্কেটে এর মূল্য টন প্রতি 10,000 টাকাও দিবে না। শেখাওয়াতের তো মাথা ঘুরে যায়, শালা এত মাল তাহলে ও কিভাবে নিয়ে গেল, কিভাবে? শেখাওয়াতের কানে ঘন্টির আওয়াজ আসে, দৌড়ে বাইরে যায়, দেখে অনেকগুলো গরু। তার কিছু অফিসাররা একটা গরুর গাড়ি এনে বলে, স্যার কালকে রাতে এটাও কাঠের মাঝে পাওয়া গেছে। শেখাওয়াত রাগ করে গাড়ির চাক্কা থেকে একটা ভাঙা টুকরো খুলে নেয়, আর কিছু একটা ভাবতে ভাবতে মাথায় আসে, সেদিন এতগুলো গরুর গাড়ি কোথায় গেল, আজ আবার খালি গরু ফিরে আসছে। ব্যাস টুকরোটা ঘুষতে শুরু করে, আর আমাদের দেখানো হয় ওই সবগুলো গরুর গাড়ি নর্মাল কোনো গাড়ি ছিল না, চন্দন কাঠ দিয়ে সেগুলো গাড়ি বানিয়ে এভাবে পাচার করা হয়েছে। শেখাওয়াত বুঝতে পারে তার চোখের সামন দিয়ে কাঠগুলো চলে গেছে, সে বুঝতে পারেনি। তখনই পুষ্পাও সেখানে হাজির। তারপর এখানে পুষ্পা আর শেখাওয়াতের মাঝে ইশারায় যে কাণ্ড চলে বেশ মজা লাগে। যা শেষ পরিণতি হলো পুষ্পা শেখাওয়াতের জন্য একটা ফুল পাঠায়। শেখাওয়াত বুঝায় একটা ফুল দিয়ে কিছু হবে না, কারণ এখানে আরো 2টা ফুল আছে। শেখাওয়াত বুঝায় মাল তো সবাই ঘাটে পৌঁছেছে, দেশ তো ছাড়েনি, তার আগে সে ধরে নিবে। পুষ্পা বুঝায় পারলে ছিঁড়ে দেখা বলে পুষ্পা সেখান থেকে যেতে লাগে। শেখাওয়াতের মনে পড়ে সে বলেছিল একটা কাঠও যদি সে ধরতে পারে তাহলে পুষ্পা লেবারি করবে। এখন তো সে পুরো একটা গাড়ি পেয়েছে, এখন কি করবে? এখানে পুষ্পা মুভির সেই ডায়লগটা শোনা যায়। फायर है तू, ठीक है। वाइल्ड फायर है। পুষ্পা বুম বলার সঙ্গে সঙ্গে গরুর গাড়ি উড়ে যায়। এরা কোনো মতে বেঁচে গেল, সবগুলো টুকরা জ্বলে যায়। ভাই আবার তার স্টাইল মেরে সেখান থেকে চলে যায়। শেখাওয়াত শিনুকে বলে, একটা মিটিং এর ব্যবস্থা কর শিনু ভাই, খেল তো এখনো বাকি আছে। সিন কাট করে পরের দিন পুষ্পার দরবারে নিয়ে আসে। কিসের যেন একটা অনুষ্ঠান। পুষ্পা পরিবার নিয়ে পুজোতে যায়। পণ্ডিত মশাই তার কাজ করছে। শ্রীবল্লীর শরীরটা একটু খারাপ হয়ে যায়। কি হয়েছে শুনে মুরব্বী বুঝতে পারে ছোট পুষ্পার আগমন হতে চলেছে। ব্যাস খুশি ডাবল হয়ে যায়। আর সেই খুশিতে একটা গান শুরু হয়, যাতে ভাই শাড়ি মারি পরে এমন একটা ভেসে নাচানাচি করতে থাকে। তো এটা মূলত তাদের একটা প্রথা, এমন ভেসে নাচানাচি করতে পারলে তার মান্যত পূর্ণ হয়, তাই পুষ্পা এমন করছে। বাট ব্যাপারটা যেহেতু একটু কষ্টকর, তাই শ্রীবল্লী জানতে চায় যে পুষ্পা কেন এমন করছে। তার তো কোনো কিছুর কমতি নেই। পুষ্পা বলে সে মান্যত করেছে তার যেন মেয়ে সন্তান হয়। শ্রীবল্লী বলে, ছেলে মেয়ে দিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, যেই হোক না কেন। পুষ্পার চোখে পানি চলে আসে, বলে যদি মেয়ে হয় তাকে বিয়ে দিলে প্রবলেম শেষ, কিন্তু ছেলে হলে তার বংশ পরিচয় লাগবে, জাত লাগবে। আমি চাই না আমার ছেলে আমার মতোই কষ্ট সহ্য করুক। শ্রীবল্লী পুষ্পাকে শান্ত করে, তারপর আবার নাচানাচি শুরু করে। তো এর মাঝে ক্যামেরা কিছু সাইয়া ছেলেদের ফোকাস করে যারা অনুষ্ঠানে এসে মেয়েদের সঙ্গে অসভ্যতামি করছে। তাদের মাঝে পুষ্পার ভাতিজি কাবেরীও রয়েছে। সে একজনকে তো থাপড়ি মেরে দেয়। এখন মেয়ের হাতে মার খেলে তবেই তো এদের পুরুষত্ব জেগে ওঠে। কাবেরীকে ঘিরে নেয়, তার শাড়ির আঁচল খুলতে যাবে, পুষ্পা এসে মারা শুরু করে। এটাই সেই সিন যা ট্রেলার দেখেছিলেন। এখানে লম্বা একটা ফাইট সিন হয়, বসের উড়াধুরা মার বেশ ভালো লাগে। শেষে মোহন চলে আসে, পুষ্পার হাতে ছেলেটা বন্দি। মন খোঁচা মারতে শুরু করে, সব জায়গায় হিরোগিরি না, এত হিরোগিরি দেখিয়ে লাভ হবে না। কাবির আসে, বাবা কি বলছো? চাচা না থাকলে ওরা। মোহন কাবিরকে একটা থাপ্পড় মারে, কে তোর চাচা? এ তোর চাচা এ। গ্রামের লোক কত ধরে, আরে তোর মেয়েকে বাঁচাতেও সবাইকে মারছে, আর তুই এভাবে কথা বলছিস কেন? মোহন আবার সে জাতপাত নিয়ে কথা উঠায়। পুষ্পা নাকি তাদের বাড়িতে ঢুকতে, তাদের সঙ্গে মিশতে এসব করছে, এটা সেটা লেস পিতে আরো অনেক কিছু বলে। পুষ্পা তো তার কথা সহ্য করে যাচ্ছে, কিন্তু শ্রীবল্লী কথা ধরে। আরে চুপ করেন, কিসের বংশ কিসের জাত? পুরো মুভিতে শ্রীবল্লীর এইটুকুই অ্যাক্টিং আমার কাছে মনে হয়েছে। যাক, শ্রীবল্লী মোহনকে বলে, আরে যার নাম নেই তার লাগে বাবার নাম, তার লাগে বংশের নাম। পুষ্পা নামে পুরো চিত্তুর চলে, তার কিসের নামের প্রয়োজন? যার ভালোবাসায় অপর মানুষরা পরিবার হয়ে গেছে, তার আপনাদের মতো লোকদের কোনো দরকার নেই। আসছে বংশের গর্ব দেখাতে।
শালা আমার যখনই খুশির মুহূর্ত আসে তখনই এই মানুষটা সেখানে পানিতে হয়ে এসে ওর চোখে পানি ঝরায়। কেন বলুন তো? এভাবে শ্রীবাল্লি অনেকগুলো কথা মোহনকে শোনায়। মোহন কোনো কিছুর উত্তর করতে পারে না। শেষে শ্রী তার লোকদের বলে, ছেড়ে দে রে, তাদের ম্যাটার তারা বুঝুক, আমরা কেন ঝামেলা জড়াবো? পুষ্পার বেশ ভালো লাগে, যাক তার বউ অন্তত তাকে বোঝে। পুষ্পা চলে যায়। মোহন এদের ধরে মাথা টাকলা করে, মেয়েদের পোশাক পরায় আর জুতার মালা গলায় পরিয়ে গাধার উপর বসিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এই গোবরের তান্দুরি বানিয়ে খাওয়া ভালু যায় কাবেরীর দিকে তাকায়। সিন পাল্টে সিএম নরসিম্হা রেড্ডির কাছে আনে। শ্রীনু শেখাওয়াত সেখানে গিয়ে খবর দেয় মিনিস্টার নাইডু এই প্ল্যান করছে। শুনে সিএম বিশ্বাস করতে চায় না। শেখাওয়াত বলে, নাইডুর পেছনে পুষ্পার হাত রয়েছে, ও সামনে সিএম হতে চলেছে, আপনি একটু ভাবুন। এবার সিএম ভাবে। শ্রীনু বলে, স্যার পুষ্পার মাল আটকাতে পারলে এই খেল খতম, আপনার একটা এমএলএ কে ও কিনতে পারবে না। এর জন্য শেখাওয়াতকে পাওয়ার দিন, ও যেন তামিলনাড়ু পুলিশদের ইউজ করতে পারে। মাল অমুক জায়গায় পৌঁছেছে, আমার লোক জাক্কা রেড্ডিকে ফলো করছে, পাক্কা খবর। সিএম অর্ডার দেয়। জাক্কা রেড্ডি ঘাটে এসেছে, হামিদের সঙ্গে কথাবার্তা বলছে যে মাল নদী পথেই যাবে। কিছুক্ষণ পর শেখাওয়াত পুরো ফোর্স নিয়ে সেখানে চলে আসে। নেমে খোঁজাখুঁজি শুরু করে। তাদের যে লোক জাক্কা রেড্ডিকে ফলো করছিল তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না, তার ফোনটা বন্ধ, মানে সে হয়তো গেছে। যাক, খুঁজে মুজে কোথাও কিছু পায় না। শেখাওয়াত বলে, উপরে তো কিছু নেই, নিচে দেখেছ? বলে সে দৌড়ে গিয়ে নদীতে লাফ দিয়ে নিচের দিকে খুঁজতে থাকে। শেখাওয়াতের নামা দেখে একজন ইশারা করে আর সবাই তাড়াহুড়ো করে বোট স্টার্ট দেয়। শেখাওয়াত এখনো কিছু পায়নি। যেই তারা বোট নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে, শেখাওয়াত একটুর জন্য ফ্যানের সঙ্গে লাগে না। বাট এবার সে দেখতে পায় কাঠের গাড়িগুলো বোটের সঙ্গে টেনে নিয়ে তারা যাচ্ছে। শেখাওয়াত উপরে উঠে বোট নিয়ে আসতে বলে সে একটা চালু করার চেষ্টা করে, অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করে কিন্তু পারে না। একটু পর কুপ্পারাজ এসে স্যারকে উঠায় নেয়, তারপর রওনা দেয় তাদের ধরতে। কিন্তু ওরা অনেকটা দূরে চলে গেছে। এতগুলো বোট একসঙ্গে যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগে সিনটা। যাক, একটু রেস্ট চলার পর মালের বোট একটা এরিয়া পার হয়ে যায়। পরে শেখাওয়াতের বোট সেই এরিয়ার আশেপাশে আসতেই অফ হয়ে যায়। আরে কি হলো? স্যার শ্রীলঙ্কার বর্ডার এসে গেছে, ওপার যাওয়া যাবে না। কি যা তা বলছিস? ওরা তো চলে গেল। স্যার ওরা ফিশিং বোট, ওদের যাওয়ার অনুমতি আছে। শেখাওয়াত কথা শোনে না, জোর করে যেতে লাগে, তাদের পর শুট হয়, মানে শ্রীলঙ্কান গার্ডরা এসে গেছে। শেখাওয়াতের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ চোখের সামনে মালগুলো চলে যাচ্ছে, সে কিছু করতে পারছে না। কুপ্পারাজ একটু পর দেখে মাল ঘাটে পৌঁছে গেছে। স্যার এত তাড়াতাড়ি মাল পৌঁছে গেল? কুপ্পারাজ বলে, স্যার ওখান থেকে 18 কিলো, কিন্তু এখান থেকে তো 6 কিলো। আফসোস করা ছাড়া শেখাওয়াতের আর কিছুই করার থাকে না। একটু পর শেখাওয়াত দেখে মাল তো পৌঁছে গেছেই, সঙ্গে পুষ্পাও সেখানেও আছে। শেখাওয়াত বলে, ওর জন্য কি কোনো বর্ডার নেই? যাক, কিছু তো করার নেই, মাল পৌঁছে গেছে, এখন টাকার বৃষ্টি হবে। টাকার একটা কন্টেনার গোডাউনে আসে। সেই টাকাগুলো চেয়ারের মাঝে ভরিয়ে নিয়ে সব মিনিস্টার, এমএলএ যাকে যাকে দিতে হবে সবার কাছে পৌঁছে দেওয়া হয়। আর এর ফলাফল দেখা যায় সেম দিন 24শে জুলাই মিনিস্টার ভূমি রেড্ডি নাইডু অন্ধ্রপ্রদেশের সিএম পদের জন্য শপথ নিচ্ছে। টাকা কি না করতে পারে। শপথ শেষে নাইডু সোজা পুষ্পার বাড়িতে আসে, মিডিয়া ঘিরে নেয়। স্যার শপথ শেষে আপনি সোজা পুষ্পার এখানে, কারণ কি? সিএম বলে, আরে পুষ্পা আমার ছোট ভাই, ওর বাড়িতে আমি আসবো না তো কে আসবে? তখন রিপোর্টার দিদির মনে পড়ে পুষ্পা একটা ডেট বলেছিল যে সিএম তার বাড়িতে আসবে। দিদির মনে পড়ে, তার মানে পুষ্পা একবার সিএমকেই পাল্টে দিল। বাপ রে! নাইডু তো খুব খুশি। পুষ্পা তুই করিয়ে দেখেছিস, সাবাস। শ্রীবল্লী গিয়ে আসে। নাইডু বলে, শ্রীবল্লী তোর কিছু লাগলে আমায় বলিস, ওকে যেন বলিস না। ধন্যবাদ, তোর ছবি চাওয়ার কারণে আমি আর সিএম হয়ে গেছি। খাবারের আয়োজন করা হয়েছে। নাইডু পুষ্পার মার সঙ্গে কথা বলে, তারপর খেতে বসে। শীত অবাক, তার ছবি চাওয়াতে সে সিএম পাল্টে দিয়েছে। এক্স সিএম বুঝতে পেরেছে সে কি ভুলটা করেছে। যাক, এত বড় খুশি পার্টি না হলে হয়, পার্টির আয়োজন হয়। আর এখানে শ্রীলীলা দিদি এসে তাপ্পার মারাঙ্গি সালা, হাই রে গান। তো এরা এদিকে পার্টি করছে, ওদিকে শেখাওয়াত যেহেতু কিছু করতে পারলো না, চন্দন কাঠের বদলে সে অন্য কাঠ গুডাউনে এনেছে। এটা যদি বাইরের লোক জানতে পারে তাহলে ব্যাপারটা তো ঝামেলা হয়ে যাবে। এটা লুকাতে সে গুডাউনে আগুন লাগিয়ে দিবে। এখন লোকজন যেন বুঝতে না পারে যে এটা তার সাজানো, এজন্য সে ভিতরে থেকে আগুনটা লাগিয়ে দেয়। ক্যামেরা বাহির থেকে দেখায় যে গুডাউন ব্লাস্ট হয়ে গেল। শেখাওয়াতের কি হলো সেটা আর দেখালো না। মাঝে 2 দিন পার হয়ে যায়। পুষ্পা শ্রীর সঙ্গে ছিল। কেশব এসে ডাকাডাকি করে। দরজা খুলতে পুষ্পা দেখে তার ভাবি সামনে। কি ব্যাপার, সে এখানে কেন? ভাবি বলে, কিছু লোক আজ সকালে কাবেরীকে উঠিয়ে নিয়ে গেছে। সকাল সকাল ও কম্পিউটারের ক্লাসে যায়, সেখান থেকে কেউ আর কি, ওই যে গোবরের মাটনখোর, সে উঠিয়ে নিয়ে গেছে। তারা ফোন করে 2 কোটি নিয়ে যেতে বলেছে, তা না হলে পুষ্পা তার গান নিয়ে বের হয়। লোকজন নিউজ দেখছে যেখানে কাবেরী মিসিং হওয়ার ব্যাপারেই বলছে। একটু পর পুষ্পা সেই স্টুডিওতেই পৌঁছে যায়। আর যে একটা ধমকি দেয়, হারামের দল, তোরা যেই হোস না কেন, আমার বাচ্চাকে যেখান থেকে নিয়ে গেছিস ভালোই সেখানে রেখে যা। 1 ঘন্টা সময় দিলাম, নয়তো আমি খুঁজে বের করতে পারলে পাঠা বল দেওয়ার মতো রাপ্পা 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 করে কেটে দেবো। তার সব লোকদের বল, পুরো এলাকা তন্ন করে খোঁজো, আমার বাচ্চা যেন ফিরে আসে। আমি কিচ্ছু চাই না, ওকে আমার চোখের সামনে চাই। সবাই ছড়িয়ে পড়ে। ট্রেন, বাস, ট্রাক, অটো সবকিছু বন্ধ হয়ে যায়। রাস্তা অবরোধ করে সবার গাড়ি চেক করা হয়, মানে একেবারে তোলপাড় এক অবস্থা তৈরি হয়। এর মাঝে আমরা দেখি প্রতাপ রেড্ডি হায়দ্রাবাদে গেল। নাইডুর অফিসে আসে। কি ব্যাপার দাদা, আপনি এখানে? প্রতাপ রেড্ডি বলে, কি চলছে তোমার শহরে? কি চলছে? কই? পুষ্পার ভাতিজিকে কিছু গুন্ডা উঠিয়ে নিয়ে গেছে, তাই ও ফায়ার হয়ে আছে।
প্রতাপ রেড্ডি ঝটকা দেয়, নাইডু ওরা গুন্ডা নয়, আমার ছোট ভাইয়ের ছেলে বাগ্গা রেড্ডি, আমাদের বংশের একমাত্র ওয়ারিস, আমার আর আমার ছোট ভাইয়ের টাকা বাতাসে উড়ানোই ওর কাজ। কিছুদিন আগে ও জেল থেকে বের হয়ে এলো, সেদিন উৎসবের ওখানে গিয়ে একটু ঝামেলা হয়েছিল। নাইডু ফোন করে পুষ্পাকে বলে এই ব্যাপার। পুষ্পা বলে তেরি কি, আচ্ছা প্রতাপ রেড্ডিকে বলো আমার ভাতিজিকে এখানে রেখে যাক, আমি কিছু করবো না, ওকে ছেড়ে দেবো। সিএম বলে আরে সে কি তোর আপন নাকি, কেন জিদ করে আছিস, ছাড় ওকে, মোহনের মেয়ে মোহন দেখবেনি। পুষ্পা বলে স্যার কি বলছো তুমি এসব, বেচারি সবসময় আমাকে চাচা চাচা বলে পিছনে পড়ে থাকতো, সারা আমি কখনো তাকে উত্তর দেইনি, আর ওকে এমন বিপদে ফেলে আমি বলে যাব। নাইডু বুঝাই প্রতাপ রেড্ডি সাধারণ কোনো পলিটিশিয়ান না, তার ব্যাকগ্রাউন্ড খুব কঠিন, তার ভাতিজা যেহেতু কোনো মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে তো থাক, তাকে কিছু করার দরকার নেই। পুষ্পার ইগোতে লাগে, শুরু করে বকাঝকা, আর কিসের প্রতাপ রেড্ডি আর কিসের সিএম, তুমি আমার কাছের মানুষ হয়ে এভাবে কি করে বলতে পারো, শুধু আমার ভাতিজি বলে কথা না, যে কোনো মেয়ে হলেও তুমি এমনে কেমনে বলতে পারো। প্রতাপ রেড্ডি সব শুনতে পায়, পুষ্পা ধমকি দেয় কাবেরীর কিছু হলে সে কাউকে ছাড়বে না, সবাইকে দেখে নেবে সে যেই হোক। এভাবে একটু রাগারাগি করে ফোনটা রেখে দেয়। প্রতাপ রেড্ডিরও লাগে কি ও আমাকেও ভয় পায় না, ঠিক আছে আমিও দেখাচ্ছি। নাইডু বলে দাদা আপনার ছোট ভাইকে ফোন করে বলুন বাগ্গাকে ফিরে আনতে, নয়তো পুষ্পার হাতে পড়লে ওকে বাঁচাতে পারবেন না। সুব্বা রেড্ডিকে ফোন দিলে সে বলে আমি জানি ও কোথায় কোথায় যেতে পারে, তো আমি দেখছি বলে সে বের হয়। এখানে আরামেরা বসে বসে নিউজে পুষ্পার ধমকির ভিডিও দেখছে, দেখে দুকে পুষ্পাকে ফোন দেয়। কেশব তো রাগারাগি করছে, এনে ফোনটা পুষ্পাকে দেয়। পুষ্পা ফোন নিলে বাগ্গা বলে তোর ভাইয়ের কাছে তো এত টাকা নাই, আমি জানি, মেটার যেহেতু পুষ্পার তো এখন দাম বেড়ে গেছে, 5 কোটি লাগবে, নিয়ে অমুক জায়গায় একা একা চলে এসো ভাই। পুষ্পা তো জিদে শরীর ফেটে যাচ্ছে, ছেলে একাই বের হয়, এরা অপেক্ষা করছে কখন পুষ্পা আসবে। নিউজ তো সেটা নিয়েই কথা বলছে, লোকজনও দেখছে। একটু পর একটা সোফা পড়ে যায় যার ভিতরে টাকা ছিল, মানে পুষ্পা এসে গেছে। হেলিকপ্টার নিয়ে ভেতরেই নেমে যায়, গেটে নেমে একটা শুট করে যেটা মিস হয়ে টিভিতে গিয়ে লাগে। সবাই তো সেদিকেই দেখছিল, এদিকে ঘুরতেই পুষ্পা গোবরের সামনে, শালার কথা আর সাইজ দেখে তো কেমন জানি হাত শিরশির করছে পেটানোর জন্য। যাক পুষ্পার হয়তো এমন ইচ্ছে করছে। বাগ্গা বলে এখানে গুলি চলার শব্দ হলে ওখানেও গুলি চলবে, তাই একটু শান্ত হও পুষ্পা ভাও। পুষ্পা বলে প্রতাপ রেড্ডির ভাতিজা, তার তো টাকার প্রয়োজন হতে পারে না, বল কেন উঠিয়ে এনেছিস ওকে। বাগ্গা বলে টাকারও দরকার আছে পুষ্পা, কিন্তু সেদিন সবার সামনে যা করেছিস সেটা বলে যাবে ওকে করে। তো লম্বা একটা কথাবার্তা হয়, যার মূল ব্যাপার হলো যে এরাও পুষ্পাকে মারবে। তো সেদিন তো পুষ্পা শাড়ি মারি পরেছিল, তাই এখনো সেম ভাবে সাজতে হবে যাতে ফিল পাওয়া যায়। আর কি কোইন্সিডেন্স দেখুন, শাড়ি মারি সেখানেই ছিল, পুষ্পাকে সেগুলো পরে দেওয়া হয়। যা কেমনে পড়লো কেমনে কি সেদিকে আর না যায়। একটু পর আরো কিছু লোক আসে যাদের বাগ্গা রেড্ডি ডেকেছে। কিরে কাকে মারতে হবে, এভাবে তাড়াহুড়ো করে ডাকলি যে, এটা কি কে? দেখে পুষ্পা চমকে ওঠে, আবে কি করেছিস বে, কাকে মারতে দেখেছিস, শালা চিনিস ওকে? সরি ভাই সরি, ওরা আপনাকে চিনতে পারেনি, সরি 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 বলতে বলতে ধাম করে একটা বাড়ি মারে যাতে পুষ্পা পড়ে যায়। আবে ধর হাত বেঁধে না আগে। তাদের একজন বলে ভাই গতবার হাত বাঁধা ছিল, তারপরও কিভাবে কেলিয়েছে মনে নেই, মানে এরা আগের মার খাওয়া পার্টি। ও তাহলে পাও বেঁধে নে। পাও বাঁধে। তারপর পুষ্পাকে জ্বালাতে কাবেরীকে নিয়ে আসে। কাবেরী পুষ্পাকে দেখে তো চিল্লানো শুরু করে, জোরাজোরি করছে। পুষ্পার সামনে বাগ্গা রেড্ডি কাবেরীর সঙ্গে বাজে ব্যবহার করতে থাকে। কিরে কি যেন বলেছিলি, রপ্পা রপ্পা, এখন কি হলো? পুষ্পা তো রক্ত টকবক করছে। এভাবে চলতে চলতে পুষ্পা আর সহ্য করতে পারে না, এমনি একটা ঝাঁকি দিয়ে ছিটকে পিছন দিকে যায়। তারপর সেখান থেকে উড়ে এসে একেবারে জেঠাবাগের গলায় কামড়ে ধরে তাকে নিয়ে এখানে পড়ে যায়। এখানে কি যে হয়, একটু পর ভাই উঠে এমনে করে, মানে তাকে কামড়েই মেরে দিয়েছে। তারপর এখানে যা হয় আর কি তাকে বললে বুঝাতে পারবো না, কারণ আমার এতটাও ধৈর্য নাই। ডিরেক্টর কিভাবে যে মাথায় এনেছে আর পুষ্পাই যে নিজেকে কি মনে করছে জানি না। হাত পা বাঁধা অবস্থাতেও ভাই যেমন সবাইকে কেলাচ্ছে, দেখে মনে হলো আমরা জীবনে কি করলাম। যাক লম্বা একটা ফাইট সিন চলে, মাঝে ভাই আগে পা ছুটে নেয়, তারপর হাত ছুটে নেয়, তারপর তাকে তো থামানোর কোনো প্রশ্নই ওঠে না। সবাইকে দৌড়ায় মারে, একজন দুজন তো না, অনেক কয়েকজন, তাই একটু সময় লাগে। ওদিকে আমরা দেখি কেসব লোকজন নিয়ে এখানে আসলো, ভাই তো কুচু কাটা করে যাচ্ছে, একজনের তো হাতে কেটে নিয়ে সেটা দিয়ে দাড়ি চুলকায় আর রাপ্পা করে। নাইডু কেশবকে পাঠিয়েছে যাতে সে অন্তত পুষ্পাকে থামায়, তা না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এদিকে সবাই শেষ, এরা দুজন বাকি আছে, একজন তো ভয়ে নিজেই নিজেকে মেরে দেয়। এবার পুষ্পা গোবরের তন্দুল রুটিকে ধরে, কেলিয়ে মেলিয়ে যে লাস্ট ফিনিশিংটা দিতে যাবে কেশব এসে যায়। সবাই মিলে তাকে থামানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পুষ্পার মাথা খারাপ, জোর করে ছাড়িয়ে নেয়। কেশব বাগ্গাকে বলে যা তাদের এখান থেকে বের হয়ে যা। সিএম স্যার বাগ্গা রেড্ডি ঠিক আছে, আপনি প্রতাপ রেড্ডিকে বলুন ও ঠিক আছে। নাইডু বলে ফোন বাগ্গাকে দে, দাদা কথা বলবে। কেশব ফোন দেওয়ার জন্য এদিকে ঘুরতে দেখে পুষ্পা ত্রিশূল উঠিয়ে বাগ্গাকে জাগ্গা বানিয়ে দিল। এক পলকের মাঝে বাগ্গা ঘুরি হয়ে আকাশে উঠছে। নাইডু লাইনেই কেশব ফোন দে। নাইডু বলে ঘুরি তুমি কার আকাশে ওরো, তার আকাশ কি আমার চেয়ে বড়। বাগ্গাও শেষ। বাগ্গার বাপ সুব্বা রেড্ডিও তখনই চলে আসে। বাগ্গা বলে চিল্লাই ওঠে, আর সিন টুক করে কাট করে কয়েক ঘন্টা সামনে আনে বাগ্গার ফিউনারেলে।
প্রতাপ রেড্ডি বাগ্গা রসম করে যখন সামনের দিকে আসে একটু টুইস্ট বের হয়, দেখি তার ভাই সুব্বা রেড্ডিও মারা গেছে। কেমনে কি হলো সেটা দেখাতে সিন আবার পেছনে আনে আর আমাদের দেখায় যে ছেলেকে মরা দেখে সুব্বা রেড্ডি গিয়ে আবার কাবেরীকে ধরে। সে তার ছেলেকে মেরেছে এই মেয়ের জন্য, এবার সে এই মেয়েকেই মেরে দিবে। যাকে নিয়ে এত কাহিনী তাকে যদি আবার কেউ ধরে তাহলে কি হবে? পুষ্পা আবার বল্লম মারে যাতে সুব্বা রেড্ডি হাওয়া মে উঠতা যায়, মেরে লাল দুপাট্টা হয়ে যায়। এভাবেই মারা গেছে। ভাই ভাইতে যা মারা গেল, প্রতাপ রেড্ডি এখন কি পরিমাণ রেগে আছে তা তো বুঝতেই পারছেন। ওদিকে পুষ্পার বাড়ির সিকিউরিটি অনেকটা হার্ড করা হয়েছে, কারণ শত্রু তো বেড়ে গেল। সেখানে অন্য লোকের ভিড়ে কেশব দেখে মোহন, সে তাকে ভিতরে নিয়ে আসে। সবাই তো অবাক, আজ কি সূর্য দক্ষিণ দিকে উঠেছে নাকি? সে বলে পুষ্পাকে ডাকতে যায়, যখন বলে তার ভাই এসেছে তাকে ডাকে। পুষ্পা আর কি করবে, এত সহজে কি সে যায়? ঘাত অনেক পুরনো, সে যায় না। মোহন তার ভুল বুঝতে পেরেছে, সেটাই বলছে। তার বাবা মারা যাওয়ার আগে তাকে বলেছিল সে মারা গেলে যেন পুষ্পার খেয়াল রাখে, কিন্তু সে অহংকার করে তাদের কষ্ট দিয়েছে। সে যা করেছে তা কত বড় অন্যায় বা কতটা কষ্টকর এটা ভেবে মোহন খুব আফসোস করে। আর শেষে গিয়ে আন্টির পায়ে পড়ে যায় তাকে ক্ষমা করে দিই। এমন করে ক্ষমা চাওয়ার পর আন্টি আর কি করে ঠিক থাকে, তাকে ক্ষমা করে দেয়। মোহন কাবেরীর বিয়ের কার্ড দিয়ে বলে পুষ্পাকে যেন সঙ্গে নিয়েই সবাই আসে। আন্টি ভরসা দেয় সে অবশ্যই পুষ্পাকে নিয়ে আসবে। মোহন চলে যায়, পুষ্পা এখান থেকে দেখে। শিবল্লী পুষ্পাকে কার্ড দেখায় যেখানে পুষ্পার নাম তার বাবার নাম সহ দেওয়া আছে। কার্ডটা হাতে নিয়ে পুষ্পা একটু দেখে পড়ে যেতে লাগে। পুষ্পা কি হলো? পুষ্পা কান্না করছে, কারণ এই বংশের নামের জন্য সে কত কি করেছে, কত অপমান সহ্য করেছে। তার ছোটবেলাটা একবারে নষ্ট হয়ে গেছে, কত কি না তাকে সহ্য করতে হয়েছে। ধৈর্য, সব ধৈর্যের খেল। এখান থেকে সিন কয়েকদিন পর সোজা কাবেরীর বিয়ের অনুষ্ঠানে আসে। পুষ্পা তার পরিবার নিয়ে এই বাড়িতে আসে। আজ প্রথম সে বাড়িতে আসলো। পুষ্পাকে দেখে মোহন ধাম করে জড়িয়ে ধরে সরি মরি বলে। পুষ্পা আর কি বলবে, সব অভিমান শেষ। তার ছোট ভাই আসে, পুষ্পা তাকেও জড়িয়ে ধরে। ফাইনালি পুষ্পা তার পরিবারে পেয়ে গেল। কাবেরীও খুব খুশি, চাচা এসেছে। এদিকে সবাই খুশি, ওদিকে প্রতাপ রেড্ডিকে সমবেদনা জানানোর জন্য সবগুলো তেলাপোকা হাজির। খোরাতে জলি রেড্ডিও এসেছে। মানে এখন সবার শত্রু তো একজনই। প্রতাপ বলে সবাই তো এসেছে, ও আসেনি? না, ও আসেনি, বাট ওর মেসেজ এসেছে। কে যেন ফুলের তোড়া নিয়ে এলো। প্রতাপ দেখে ভিতরে কি যেন একটা। এদিকে বিয়ের কাজ বাজ শেষ, সবাই এক জায়গায় জমা হয়েছে, তো ছবি মুভি উঠানো হচ্ছে। ক্যামেরা জুম আউট হয়ে আসে, আর আমরা এখানেও প্রতাপ রেড্ডির ওখানে যেমন তোড়া দেখলেন সেম একটা তোড়া এখানেও দেখা যায়। তারপর ক্যামেরা বিয়ে বাড়ি থেকে দূর এই পাহাড়ে আসে, যেখানে কেউ রিমোট হাতে দাঁড়িয়ে আছে। রিমোটে চাপ দেয় আর বিয়ে বাড়িতে ব্লাস্ট হয়ে যায়। মুভির 3 নম্বর পার্টের ইশারা দিয়ে সিন এখানেই শেষ করে দেয়। তো এই পার্টের ট্রেলারে অনেকগুলো সিন কিন্তু মুভির মাঝে দেখানো হয়নি, তো সেগুলো হয়তো 3 নম্বর পার্টে দেখানো হতে পারে। আর যে প্রশ্নগুলো থাকলো যে শেখ আবতারে কি হলো, প্রতাপ রেড্ডি কি করবে, নতুন সিএম এখন কার সঙ্গে যাবে, শুরুতে পুষ্পা জাপানে গেল কি করে, সেখানকার কাহিনী কি, তার পরিবার সঙ্গে মিলে গেল, এখন কি, যে সুইচ চাপ দিল সে কে, সব প্রশ্নের উত্তর হয়তো 3য় পার্টে পাওয়া যাবে। এসব মুভির শেষে জ্ঞানমূলক কথা বলা আসলে মানায় না, বাকি পরের কোনো মুভিতে কথা বলা যাবে। তো আপনারা যাওয়ার আগে একটু চেক করে যে সোশ্যাল কাজ করেছেন কিনা, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেছেন কিনা। আর ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসেন, হতে পারে আমাদের মাঝখানে কথা হয়ে গেল। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।